খালেদা জিয়া বেঁচে নেই এবং খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টা প্রকাশ করলে ইউনূসের উপর একটা জনরোষ বিস্ফোরিত হতে পারে। এর জন্য তারা প্রক্রিয়া সাজাচ্ছে পুরো দায়টা কিভাবে আওয়ামী লীগের উপর চাপানো যায়। আওয়ামী লীগের কারণে ওনার আজকে এই অবস্থা হয়েছে। এটাও অত্যন্ত দুঃখজনক এবং হাস্যকর একই সাথে। দেখেন বিষয়টা, আওয়ামী লীগ দৃশ্যপটে নাই ১.৫ বছর। হ্যাঁ, ১.৫ বছরে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো পক্ষ থেকে কোনো বড় ধরনের উদ্যোগ নিয়েছে আমরা সেটা দেখি নাই। উনি কিছুদিন বিলাতে গিয়েছিলেন, গিয়ে খুব বেশি দিন থাকেননি, চলে এসছেন। হ্যাঁ, সেখানে ডাক্তাররা তাকে দেখেছে, এই সেই। বরঞ্চ ওনাকে যে এবং মেজর আক্তারকে, আমি একটু মেজর আক্তারের অনেক কথা আমি বুঝি না সত্য কথা বলতে কি, তারপরেও আমার মনে হয় যে বিএনপি পন্থী বা বাংলাদেশের আপনার মুসলিম লীগ পন্থী যেসব মুসলমান আছে তাদের মধ্যে যারা কিছুটা যুক্তি নির্ভর চিন্তা ভাবনা করে, মেজর আক্তার তাদের মধ্যে একজন বলেই আমার মনে হয়। মেজর আক্তারের সাহস সম্পর্কে আমরা কিন্তু সচেতন। আমরা দেখেছি যে আপনার ৯/১১ যেটা হয়েছিল, তখন খালেদা জিয়ার পাশে সবার আগে যে মানুষটা সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন সেই মানুষটা ছিলেন কিন্তু মেজর আক্তার। হ্যাঁ, তারপরে আমরা দেখেছিলাম আরেকজন আর্মি অফিসার ব্রিগেডিয়ার হান্নান শাহ এসে দাঁড়িয়েছিলেন। এখন যারা বিএনপির হর্তাকর্তা এরা কিন্তু কেউ সেখানে সাহস করে খালেদা জিয়ার পাশে দাঁড়াতে পারেননি। কাজেই মেজর আক্তারের কথাকে তো গুরুত্ব দেওয়া যায়, এবং মেজর আক্তার কেন, সারা বাংলাদেশে বিশ্বাস করে আসলে বেগম খালেদা জিয়া বেঁচে নাই। কিন্তু আমি সেটা বলতে পারি না, কারণ হলো যে আসলে আমি তো বিষয়টা হলো যে ওইভাবে বলাও যায় না। ডিক্লেয়ার করবে, ডাক্তার ডিক্লেয়ার করবে, এটা হচ্ছে। জি, তো যেটা যেটা হলো যে যেটা আবারও বলতে হয় যে এই বেগম খালেদা জিয়া তো আসলে ২৪-এর জঙ্গি উত্থানের পরে এই দুর্ভাগ্য আসলে উনি কি বলবো যে উনি উনি ডিজার্ভ করেন না। ওনার ওনার নসিবে ভালো কিছু থাকা উচিত ছিল, অর্থাৎ যথেষ্ট ডিগনিটি থাকা উচিত ছিল। সেই ডিগনিটিটা ওনার, যে উনি যে একজন মানুষ, হ্যাঁ, একজন নারী, ওনার যে একটা আত্মমর্যাদা, সেইটা সকল পক্ষ ঘায়েল করছে, যার যার নিজেদের বেনিফিট পুঁজি এগুলাকে বৃদ্ধি করার জন্য। এর বাইরে কিন্তু আপনি এখানে আর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না। এই যে তারা এই সময় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, এসএসএফ দেয়া, এইগুলাকে তাকে বিচ্ছিন্ন করার জন্য আরো হাসপাতালের ৩ স্তরের নিরাপত্তা কিন্তু সেখানে হাসপাতালটা। এটা মেজর আক্তার যেটা বলেছেন তার সাথে কিছুটা সম্পৃক্ত, যে বিএনপির সমর্থকরা, বিএনপির যে সাধারণ মনে করেন একটা ছাত্র দলের কর্মী বা বিএনপির একজন সাধারণ সমর্থকের কাছে আবেগটা এখন সবচেয়ে বেশি। উচ্চ শ্রেণীর যারা আছে, ইউনূস, তারেক রহমান বা বিএনপির বড় বড় নেতা, তাদের কাছে হলো যে ক্ষমতার ব্যাপারটা, কিন্তু কর্মীর কাছে কিন্তু আবেগটা বেশি। সেই ক্ষেত্রে অবশ্যই যদি আর যদি তারা কিছুটা যুক্তি দিয়ে চিন্তা করে, দেখবে যে আসলে এখানে আওয়ামী লীগের দায় তো দূরের কথা, যে বেগম খালেদা জিয়াকে কয়েকদিন আগে আপনার ক্যান্টনমেন্টে নিয়ে আসলে স্বাস্থ্যের এই পর্যায়ে, এইটাও কিন্তু মেজর আক্তারের কথাটাকে আপনার গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। এই পর্যায়ে যার মানে স্বাস্থ্যটা ছিল, তাকে কি করে তারা ওইখানে নিয়ে গেল? কারণ ওইখানে তাদেরকে দেখাতে হবে। আবার বলা হয়েছিল যে ইউনূস ঘোষণা দিবে, জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক, এটা যেন উনি খালেদা জিয়ার সামনে বলতে পারেন। এই সবগুলা কথা কিন্তু আপনার সেন্স মেক করে আসলে। হ্যাঁ, এগুলা কিছুটা কথাগুলা কিছুটা হলো যুক্তি নির্ভর। তো সব মিলে বেগম খালেদা জিয়ার আজকের যে পরিস্থিতি, এটা থেকে ইউনূসের যেটা ওই মেজর আক্তার বলেছেন যে পিঠের চামড়া বাঁচানোর জন্য, সেটার থেকেও আমার কাছে বড় গুরুত্বপূর্ণ জিনিসটা কি মনে হয় জানেন? বাংলাদেশ ২০২৪ সালে যারা দখল করেছে এবং যে শ্রেণীর মানুষ এখানে আপনার এখন প্রাধান্য বিস্তার করে আছে, সেই জেনারেল বা ফিল্ড মার্শাল ওয়াকার থেকে, এদের সবার হলো কি আপনার, ওরা যে জিনিসটা চায়, অর্থাৎ যে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের প্রভাবে আজকে বাংলাদেশের সকল অন্যায় কিন্তু ঢাকা পড়ে গেছে। ওই মানুষগুলো আপনার এই লাইমলাইটে থাকাতে মেজর আক্তার যেটা বলেছেন যে গণবিস্ফোরণ হয়ে যাবে, সেটা আসলে হবে না। কারণ আপনার আজকে বাংলাদেশের মানুষ যদি দুর্ভিক্ষের মধ্যেও পড়ে, তারা মনে হচ্ছে যে তাদের ওই ক্ষুধাটা মেটা পর্যন্ত তারা অপেক্ষা করবে যে জঙ্গিবাদ তাদেরকে কি দিতে পারে, এটা তারা দেখার জন্য বড় মানে প্রতীক্ষা করছে যে জঙ্গিবাদটা তাদেরকে কি দিতে পারে। এই যে তাদের একটা স্পৃহা, তাদের যে আকাঙ্ক্ষা
জন্ম নিয়েছে এবং সেটা সেটা আপনার জীবন্ত আছে, সেই আকাঙ্ক্ষার কাছে বাংলাদেশের এখন সব ধরনের আপনার কমন সেন্স, সব ধরনের যুক্তি এখন মৃত। ফলে ওই জায়গাটা আসলে বাধা পড়ে গেছে এবং সেই জায়গায় বেগম খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থাটা খুব ভালোভাবে ব্যবহৃত হচ্ছে। এবং লাইক মাইন্ড মানে যে সমমনা মানুষগুলো এক জায়গায় হয়েছিল, সেইখানে এসে বিএনপির বড়ই দুর্ভাগ্য যে বেগম খালেদা জিয়া তাদের জন্য বড় অসময়ে, তারেক রহমানের জন্য বড় অসময়ে উনি অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেলেন যে যেখান থেকে উনি ফিরে আসলেও আর কখনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবেন না। একজন পেশাদার কূটনীতিক হিসাবে আপনি কিভাবে দেখেন তারেক রহমানের স্ট্যাটাসটা নিয়ে? তারেক রহমানের যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন উনাকে চাইলেই উনাকে টেবিল পাস দেওয়া হবে, তারেক রহমান যদি লন্ডনে যদি শরণার্থী হয়ে থাকেন, এতদিন থাকার কথা না একটা মানুষের, নাগরিক হয়ে থাকেন, ডুয়েল সিটিজেনশিপ তো ইংল্যান্ড বাংলাদেশের মধ্যে আছে, হাই কমিশন আছে, হাই কমিশন তাদেরকে তো পাসপোর্ট দিতে পারে, ট্রাভেল ডকুমেন্টের বিষয় আসলো তো এখানে। জি, ট্রাভেল ডকুমেন্ট পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন তারেক রহমান চাইলেই তাকে একবার একটা ট্রাভেল পাস দেওয়া হবে, এখনো আবেদন করেন নাই, অপেক্ষায় আছি, যদি আবেদন করেন। বা একটা নিউজ হয়েছিল হাইকমিশন থেকে তার বাসায় ট্রাভেল পাসের আবেদনের একটা ফর্ম দিয়ে আসা হয়েছে, তারেক রহমান রেসপন্স করেন। আপনার কি মনে হয়? দেখেন এইখানে আইন কানুনের জটিলতাটা আমি বোধহয় আপনাকে শেষ করতে দিলাম না, দুঃখিত বাড়ি ভাই। না, আপনি একজন প্রফেশনাল কূটনীতিক হিসেবে আপনি বিষয়টা কি দেখেন? যেখানে এখানে আইনগত তথ্য যেগুলো এগুলা খুবই সহজে এখানে আসলে প্রফেশনাল কূটনীতিক ছাড়াও বলতে পারবে। প্রথম কথা হলো যে তারেক রহমান দুইটা অবস্থায় আছেন লন্ডনে। একটা হলো যে উনি যেহেতু দীর্ঘদিন ধরে আছেন, উনি হয়তো এর মধ্যে ব্রিটিশ পাসপোর্টধারী হয়ে গেছেন এবং সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, এর বাইরে আমি কোনো সম্ভাবনা দেখি না। কারণ আমি জানি না ইউকেতে শুধু মানে শরণার্থী হিসাবে থাকা যায় কিনা, যে পাসপোর্ট ডিক্লাইন করে করে, সেটা যদি তারেক রহমান না করেন, অর্থাৎ উনি যদি পাসপোর্ট নিজে ডিক্লাইন না করেন, যে দীর্ঘ সময় উনি লন্ডনে, তারা যেহেতু তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, সুতরাং তাদের স্বাভাবিক প্রক্রিয়ায় উনি ব্রিটিশ সিটিজেন হয়ে গেছেন, সেখানে তারেক রহমানকে কিন্তু পাসপোর্ট ডিক্লাইন করতে হবে। সেটা করার কথা নয়, কারণ পাসপোর্ট ডিক্লাইন করলে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে উনি বঞ্চিত থাকবেন। সুতরাং ধরে নেওয়া যায় তারেক রহমান এখন একজন ব্রিটিশ নাগরিক, কিন্তু যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার কাছে ব্রিটিশ নাগরিকত্ব তো গুরুত্বপূর্ণ না। এটা এক মুহূর্তে ফেলে দিয়ে ওই যে ট্রাভেল, আমরা যে কাগজটাকে ট্রাভেল পারমিট বলি, এমনকি উনি চাইলে এখন ওনার যে ক্ষমতা, চাইলে পাসপোর্টও তাকে ওরা ওইখানে পাঠিয়ে দিতে পারে। এটা কোনোই আসলে একেবারে কোনো, এইটা কোনো বিষয়ই না তারেক রহমানকে একটা বাংলাদেশি পাসপোর্ট দেয়া। চাইলে তো তৌহিদ হোসেন এক ট্রাভেল পাস বলছে, তারেক রহমান যদি চাওয়ার মতো ক্ষমতা রাখতেন বা 5টা পাসপোর্ট নিয়ে 5 জন গিয়ে দাঁড়ায় থাকতো, স্যার আপনি এটা নিয়ে ভিজিট করবেন না, এটা নিয়ে যাবেন না, এটা নিয়ে যাবেন, এইভাবে বলা যেতে পারতো। এটা আসলে কোনোই গুরুত্বপূর্ণ বিষয় না যে তার সে কিভাবে বাংলাদেশে আসবে। ট্রাভেল পাস পারমিট নিয়েও আসতে পারে, পাসপোর্ট চাইলে পাসপোর্টও তাকে দিয়ে দেওয়ার মানে সব ধরনের যুক্তি আছে, এমন কোনো বিষয় না। হ্যাঁ, কিন্তু উনি ওনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে চাচ্ছেন না। কেন ত্যাগ করতে চাচ্ছেন না সেই জায়গাটা আমরা স্পেকুলেট করতে চাই, মানে আমরা স্পেকুলেট করতে পারি, আমি কিন্তু রিয়েল রিজনটা বুঝি না, রিয়েল কারণটা কি হতে পারে। এবং যেটা আরেকটা যে জিনিসটা বলা হয় যে উনি নিরাপত্তার খাতিরে বাংলাদেশে আসছেন না, এই জিনিসটা আমার কাছে সম্পূর্ণ একটা বোগাস জিনিস মনে হয়। নিরাপত্তা বাংলাদেশের 18 কোটি মানুষের কারোই নেই, কিন্তু তারেক রহমানের নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপি আছে, বিএনপির অর্থ আছে, তারপরে তার জন্য নাকি বুলেট প্রুফ গাড়িও কেনা হচ্ছিল। হ্যাঁ, অনেকে বেনজির ভুট্টোর কথা বলেন, বেনজির ভুট্টোকে যেভাবে মেরে ফেলছে তারেক রহমানকে এভাবে বাংলাদেশে মেরে ফেলবে। কেউ মেরে ফেলতেও পারে, আমাকেও মেরে ফেলতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, তারেক রহমানকে মেরে ফেলতে পারে, খালেদা জিয়াকে হাসপাতালে গিয়ে মেরে ফেলতে পারে, কিন্তু পরিস্থিতির বিচারে সেই ধরনের কোনো অবস্থা বাংলাদেশে বিরাজমান নাই। সুতরাং পুরো জিনিসটা খুবই কোন ধরনের হিসাব নিকাশের জালে বন্দি, সেটা আসলে এখন কি তারেক রহমান, কেউ বলে তাকে বিদেশিরা, অর্থাৎ মানে বিভিন্ন বিদেশের অন্য রাষ্ট্রের নাম বলে, যুক্তরাষ্ট্র, সেই ইউকে কিংবা ভারত, এদের জন্য উনি আসতে পারছেন না, এটা সেটা। কিন্তু
আমার কাছে যেটা মনে হয় এগুলোর সামনে আসার কারণ উনি যে স্টেটমেন্ট করেছেন সর্বশেষ যেটা, প্যারাটা একক নিয়ন্ত্রণ মানে নয়, মানে অন্য কেউ নিয়ন্ত্রণে আছে এখানে, উনি বলেছেন। এই নিয়ন্ত্রণটা এখন কার হাতে, এই প্রশ্নটা আসলে চিন্তা করা যেতে পারে। তবে একটা জিনিস আমি যেটা বুঝি পারি ভাই, আসলে স্পেকুলেট করে অনেক কথা বলতে পারি, যেটা আপনি জানেন হয়তো আপনার সাথে এতগুলা শো করার পরে আমি আসলে ওইসব মানে গুজব এবং স্পেকুলেশন ওইভাবে অভ্যস্ত না। তবে একটা জিনিস আমি ধারণা করি যে এই 24শে জঙ্গি উত্থানের পরে যত ধরনের ডিল বলুন, নেগোসিয়েশন বলুন, প্রত্যেকটাতে তারেক রহমান হেরেছেন ক্রমাগতভাবে ইউনূসদের সাথে। এইটাই আমার কাছে মনে হচ্ছে। 32 নম্বর ভাঙার সাথে তিনি জড়িত, এইটা মোটামুটি প্রতিষ্ঠিত। এটা কি নিরাপত্তা সমস্যা মনে করেন? একেবারেই না, একেবারেই না, একেবারেই না। এখন এই নিরাপত্তা সমস্যা করবে কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন সেই টিউনে তো নাই। আওয়ামী লীগ তারপরে মনে কথা মানে ব্রিটিশ পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্টে তো বাংলাদেশ হাই কমিশন নো ভিসা রিকোয়ার্ড শিল দিলে উনার তো উনার জন্মভূমি এইটা, যে কোনো সময় আসতে ডুয়েল সিটিজেনশিপ সেভাবেও আসতে পারে। এটা 5 মিনিট 5 মিনিট একটা নো ভিসা রিকোয়ারমেন্ট সিল মারতে 5 মিনিট লাগে। হ্যাঁ, এটা আমি যখন দূতাবাসগুলোতে চাকরি করতাম আমি 30 মিনিটে দিয়ে দিতাম। তারেক রহমান হলে তো 5 মিনিটে দিয়ে দেওয়া যায়, তাই না? এইটা আসলে এগুলা কোনো ইস্যুই না, ট্রাভেল ডকুমেন্ট এখানে এখন যেটা ইস্যু হয়ে গেল হারুন ভাই, এখন যেটা ইস্যু হয়ে গেল, তারেক রহমান যেহেতু বিএনপির নেতা, তিনি আগামীতে বাংলাদেশে প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখেন, তিনি আগামীতে যেদিন বাংলাদেশে আসবেন সাথে করে সেই কাগজটা নিয়ে আসতে হবে তিনি যে ব্রিটিশ নাগরিক না। এটা এখন কথা হলো, যদি একটা স্বাভাবিক প্রক্রিয়ায় একজন মানুষ যদি একটা স্বাভাবিক নির্বাচনে প্রধানমন্ত্রী হয়, তার তো এইটা মানে উনি যে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন বা ওইটার জন্য তো আসলে বাংলাদেশের বাস্তবতা এটা কোনো লজ্জারই বিষয় না, তাই না? আইনগত বিষয় হলো যে ওইটা ত্যাগ করে উনি পরিপূর্ণভাবে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি নাগরিক হিসাবে আবার পর্দায় আবির্ভূত হবেন। সেইখানে সমস্যাটা কি, সেই জিনিসটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। তবে ওই আমি যেটা বললাম যে আসলে পুরোপুরি আরেকটা বিষয় আনন্দ ভাই, আরেকটা বিষয় তারেক রহমানের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আমি কোনো শুনিনি এই ঘটনাটা। যেমন হচ্ছে যখন একটা মানুষ একটা দেশের রাজনৈতিক আশ্রয় আবেদন করে, তখন তাকে তার দেশটাকে সবচেয়ে খারাপ দেশ হিসেবে বলতে হয়, যা এত খারাপ দেশের দ্বিতীয়টা নেই পৃথিবীতে, এই সমস্যা এই দেশের। এবং যখন এগুলো আবেদনটা করে তখন তার পাসপোর্টটা, বাংলাদেশি পাসপোর্টটা সারেন্ডার করতে হয়। তারেক রহমান এবং তার স্ত্রী এবং মেয়ে তিনজনের পাসপোর্ট সারেন্ডার করার পরে ব্রিটিশ হোম অফিস এগুলা বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়ে, বাংলাদেশ হাইকমিশন এগুলো এই তিনটা পাসপোর্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে। তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার এটা সংসদে বলেছিলেন দাঁড়িয়ে, এইভাবে কেউ অ্যাসাইলাম সিক করলে তার পাসপোর্ট যে এরকম তার দেশে পাঠানো হয়, এটা আমি কিন্তু শুনি নাই কিন্তু এরকম। যাই পাসপোর্ট গুলো তারা জমা নিয়ে নেয়, এটুক পর্যন্ত আমরা জানি আর কি। এখন জমা নিয়ে এই পাসপোর্টের এবং জমা নিয়ে নেয় এবং এটা গোপনীয়তা, গোপনীয়তার শপথ তো আছে। ইংল্যান্ডের মতো দেশ যেগুলো ক্লায়েন্টে গোপনীয়তাকে গুরুত্ব দেওয়ার কথা, তারা কিন্তু যখন পাসপোর্টটা পাঠিয়েছে বাংলাদেশের কাছে, এটা কিন্তু গোপনীয়তা তখন আর থাকে নাই, যে লোকটা অ্যাসাইলাম সিক করেছে তার দেশে। এবং তারেক রহমান প্রথম অ্যাসাইলাম অ্যাকসেপ্ট হওয়ার পরে ব্রিটেনে সে একটা ট্রাভেল ডকুমেন্ট পেয়েছে, সব অ্যাসাইলাম সিকে এটা পায়। হ্যাঁ, ওই পাওয়ার পরে ওই ট্রাভেল ডকুমেন্ট সহ তিনি সৌদি আরবে উমরা করতে গিয়েছিলেন। আমরা দেখেছি সেটা। হ্যাঁ, এরপরে কিন্তু মালয়েশিয়াতে আবার তার ভাইটা যখন মারা গেল, উনি আসলেন না বা আসতে পারলেন না। সম্ভবত মালয়েশিয়া ওই ট্রাভেল ডকুমেন্টে ভিসা দেয় নাই, সব দেশ দেয় না কিন্তু ট্রাভেল ডকুমেন্টে ভিসা কিন্তু সব দেশ দেয় না। মালয়েশিয়া সম্ভবত সেটা না দেওয়ার কারণে তারেক রহমান তার ভাইকে দেখতে আসতে পারেন নাই।
ওই সময় ওইটা লজিক্যাল ছিল, ওই সময় উনি বাংলাদেশে আসলে আর ওইখানে রাজনৈতিক আশ্রয়টা পেতেন না, কারণ রাজনৈতিক আশ্রয় তো এটা বলেই নেওয়া হয়। আমি নিজেও এখন রাজনৈতিক আশ্রয়ে আছি, যে আমার তো সত্যিকার অর্থে বিপদ বাংলাদেশে, তাই না? আমি যদি আজকে ইউনুস আমাকে দাওয়াত করে নিয়ে যায়, তাহলে তো কানাডিয়ান গভর্নমেন্ট আমাকে রাজনৈতিক আশ্রয় দিবে না, না। ওর তো বাংলাদেশে আসার কথা ছিল না, সে মালয়েশিয়াতে আসতো, ওই যে মালয়েশিয়া এসে তার ভাইটাকে দেখতো। সেটা ভিসা জটিলতা, মালয়েশিয়ান এটা গভর্নমেন্ট তাকে এটা ভিসা ভিসা দেয় নাই। আর তো অস্ট্রেলিয়াতে একটা আইন আছে জানেন, অস্ট্রেলিয়াতে আইনটা এরকম যে এর 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 মানে একজন ক্লায়েন্ট, সে অস্ট্রেলিয়াতে রাজনৈতিক আশ্রয় পেয়েছে, রাজনৈতিক আশ্রয় পেয়েছে। এই যে বলা হয় বাংলাদেশে আসলে তার এসএলএম বাতিল হয়ে যাবে, এটা না কিন্তু। এসএলএম একবার জায়গায় দেয়া হয়, এটা চারিত্রিক কোনো সমস্যা ছাড়া, ওই ধরনের কোনো গুরুতর লঙ্ঘন সেটা বাতিল হয় না। তখন এই ক্লায়েন্টকে এখানে বলা হয় যে তুমি তোমার দেশে যেতে পারো, সমস্যা নেই। আমরা এটা নিরুৎসাহিত করি এই কারণে, তুমি বলেছিলে তোমার দেশে গেলে তোমার জীবন বিপন্ন হতে পারে, এর জন্য আমি এটা নিরুৎসাহিত করি। কিন্তু এমন না তুমি তোমার দেশে গেলে তুমি এসএলএম বাতিল হয়ে যাবে। এই ধরনের নরম নিয়ম এটা বোধহয় সব দেশে না, যেমন কানাডা আমি যেটা জানি। তারেক রহমান ব্রিটেনের যে কোম্পানি খুলেছেন, ওই কোম্পানি ব্রিটিশ সিটিজেন ছাড়া কেউ খুলতে পারে না। হ্যাঁ, ওই কোম্পানি তিনি যখন তার দেশে ব্যাক করবেন, তিনি যে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিবেন, সেই কোম্পানি তার হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা, সেখানে যদি অনেক বড় বিনিয়োগ টিনিয়োগ থাকে। জি, কারণ তারেক রহমান বিলাতের যে এলাকাতে থাকেন, লন্ডনের যে এলাকাতে থাকেন, সেই এলাকা খুবই একটা পশ এরিয়া, এবং সবাই সেখানে বাড়ি কিনতে পারে না। সেটা তো উনি ওনার স্ত্রী আর কন্যাকে স্থানান্তর করতে পারেন, তারাও তো ব্রিটিশ সিটিজেন। এবং তার স্ত্রী তো খালেদা জিয়ার সাথে বাংলাদেশে এসেছিলেন, তার নিশ্চয় ব্রিটিশ পাসপোর্ট, তখন এগুলো কেউ আলোচনায় আসে নাই। পাসপোর্ট পেয়ে যাওয়ার পর কিন্তু আর বাংলাদেশে আসলে যে সিটিজেনশিপ বাতিল হবে তা না, কোনো সমস্যা নেই। ওই যে নবিসের রিকোয়ার্ড সিলটা নিয়ে যে কোনো সময় যতদিন পাসপোর্টের মেয়াদ আছে, ততদিন সে এই নবিসের রিকোয়ার্ড, এটা ভ্যালিড। আর এইসব দেশ তো পাসপোর্ট তো 10 বছরের জন্য দেওয়া হয় এইসব দেশে। একটা জিনিস বাড়ি ভাই খেয়াল করেছেন নিশ্চয়ই, এখন আরো ভালোভাবে আমাদের খেয়ালে আসছে, যে বিএনপি যেভাবে নির্বাচনের জন্য অস্থির হয়ে গিয়েছিল, তারেক রহমান কিন্তু সেভাবে হন নাই। উনি কিন্তু বারবার ইউনূসের এবং জঙ্গিদের সাথে কম্প্রোমাইজ করছেন, যে মানে ইলেকশন যে তারেক রহমানের ইমিডিয়েট প্রায়োরিটি, সেটা কিন্তু আমার কাছে কখনোই মনে হয় নাই। না, এখন এখন জিনিসটা আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওনার নিজেরই ব্যক্তিগত সমস্যা আছে, তাড়াতাড়ি ইলেকশন হোক বা এসব ব্যাপারে। এনসিপি এখন ইলেকশন কমিশনে গিয়ে বলছে খালেদা জিয়ার এই শারীরিক অবস্থার সময় তফসিল ঘোষণা করার দরকার নাই। না, তা তো বটেই। আপনার খালেদা জিয়ার, আমি তো আপনাকে বললামই যে আসলে এখানে আলোচনা করার কিছু নেই। খালেদা জিয়ার এই করুণ দশাটাকে সবাই তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে 2024-এ যে জঙ্গি উত্থানটা হয়েছে, এদের এই শক্তপোক্ত অবস্থানটা দীর্ঘস্থায়ী করা, যত স্থায়িত্ব করা, মানে স্থায়ী করার ক্ষেত্রে এই বেগম খালেদা জিয়াকে যতটা ব্যবহার করা যায় তারা সেটা করছে। এটা বেগম খালেদা জিয়া তার আশীর্বাদ হিসাবে নিতে পারে। আপনি কি মনে করেন এই পরিস্থিতি শিকার আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়ে যে একটা গরমে বছর যে চলে যাচ্ছিল, আওয়ামী লীগের কর্মসূচি গুলাও কিন্তু কেমন স্থিমিত একটা অবস্থা এখন, কেউ বলতে পারছে না কোন কর্মসূচি চলছে না। আওয়ামী লীগের তো একটা বিভ্রান্তি আছে। আমরা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলি তারাও কিন্তু ক্লিয়ার না আওয়ামী লীগের। তারা আওয়ামী লীগ থেকে আমরা যেটা ওপেনলি পাবলিক স্টেটমেন্টে শুনি যে অপেক্ষা করতে, করতে, কিন্তু সেই জায়গায় ঠিক আছে, আমরা এই জায়গাটা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরই আমরা নির্ভর করি। উনি যেহেতু আপনার আমরা আমরা আশা করি যে উনি সবকিছু ভালোভাবে চিন্তা করে এই ডিসিশনগুলো দিবেন। তবে আমি যেটা বলতে পারি যে ওনার যারা কর্মী সমর্থক এবং ওনার পক্ষে আজকে যারা মাঠে লড়ছেন, তারা সবসময় একটা একটা আপনার ম্যাপ দেখতে চায়। ম্যাপ মানে হলো যে একটা চার্ট দেখতে চায় যে সামনে কোন দিকে আমরা যাব, কত দূর যাব, হ্যাঁ কি করব, এই আলোটা যেন উনি সবসময় দেখান, সেটার জন্য আমি তাকে আহ্বান জানাবো।
কিন্তু আপনি কি মনে করছেন যে এই যে জয়কে যে সর্বশেষ টিউলিপের বিরুদ্ধে রায় হলো, বঙ্গবন্ধু পরিবার পুরোটাই রায়ের আওতায় চলে যাচ্ছে, কিন্তু এখন সর্বশেষ জয় কথাবার্তা বলছিলেন আন্তর্জাতিক মিডিয়াতে, জয়ের বিরুদ্ধেও একটা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এইসব তদন্ত প্রতিবেদনের আসলে কি কোনো মূল্য আছে? কোনোই মূল্য নাই। এগুলোকে আসলে এগুলো ওই দিক থেকে নাটক, আমাদের তরফ থেকে এগুলোকে জাস্ট আপনার কথা দিয়ে ফেলে দিতে হবে, এগুলোর কোনোই গুরুত্ব নাই। এবং যা দেখুন, আমরা যে জিনিসটা পুরা 24-এর যে 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 জঙ্গি উত্থান, এইটা পুরোপুরি একটা ষড়যন্ত্রের মাধ্যমে একটা অবৈধ জিনিস ঘটেছে, একটা ডাকাতি ঘটেছে, একটা আপনার ক্ষমতাকে কি বলবো, ক্ষমতাটাকে জোর করে একটা বৈধ সরকারকে ফেলে দেওয়া হয়েছে। আমরা এগুলা যতক্ষণ বলি, পুরো জিনিসটার মধ্যে ইউনূসের কোনো কিছুর কিন্তু কোনো বৈধতা নাই। এবং আওয়ামী লীগের মোটেই উচিত না কোনোভাবেই এই এই তাদের কোনো বক্তব্যে কোনো কিছুতে এরা যেন কোনোভাবেই কোনো বৈধতা পায়। আরেকটা জিনিস আমি আপনার গতদিন আপনাকে বলার চেষ্টা করেছিলাম, সেটা হলো দেখেন, আমাদের যে মূল সমস্যাটা যার কারণে বাংলাদেশ বিভাজিত, যার কারণে বাংলাদেশের অগ্রগতিটা বারবার জঙ্গিরা এসে আপনার বাধাগ্রস্ত করে, সেটা হলো যে বাংলাদেশের মূল যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হওয়ার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে যারা বাস্তবায়ন করতে দিতে চায় না, তারা বাংলাদেশে অনেক শক্তিশালী, এবং যারা এটা বাস্তবায়ন করতে চায়, যারা এটা বাস্তবায়ন করতে চায় না, অর্থাৎ একটা সাম্প্রদায়িক শক্তি, একটা অসাম্প্রদায়িক শক্তি, এই দুই ভাগে বাংলাদেশটা বিভাজিত। আওয়ামী লীগের এই বক্তব্যটা সুস্পষ্টভাবে সারা বিশ্বকে জানানো, কিন্তু দুঃখের বিষয় আমি আওয়ামী লীগের এই বক্তব্যটাকে বলিষ্ঠভাবে, জয় বলুন, শেখ হাসিনা বলুন, যারাই যত বক্তৃতা দিচ্ছেন, ওই জায়গায় কিন্তু সুস্পষ্ট যে পৃথিবীকে যে এই জিনিসটা জানানো দরকার, এবং শেখ হাসিনা যে সত্যের পক্ষে আছেন, জয় যে সত্যের পক্ষে লড়ছেন, এই জিনিসটা যে বলিষ্ঠভাবে তাদের বক্তব্যে আসার উচিত ছিল, তারা এত ইন্টারভিউ দেন, এত কিছু দেন, সেই জায়গায় কিন্তু আমি এই জিনিসটা পাই না। আমি বলবো যে ওই জায়গাটা আসলে তাদের ক্লিয়ার করা উচিত, এই জায়গায় তাদের ন্যারেটিভটা বলিষ্ঠ হওয়া উচিত। এটা যেহেতু সত্যের পক্ষে, যুক্তির পক্ষে, সভ্যতার পক্ষে, পৃথিবীর স্রোতের অনুকূলে, এই জায়গাটাকে সুন্দর করে তাদের ফর্মুলেট করে কথাটা বলা উচিত, কিন্তু সেই জায়গাটা আমি অনুপস্থিত দেখি, এবং এটা আমাকে যথেষ্ট পীড়িত করে যে কেন ওই বক্তব্যটা উঠে আসে না। বিডিআর এর রিপোর্টে ভারতকে যে ইয়ে করে জড়ানো হলো, এর প্রতিক্রিয়া কি হতে পারে ভারতের দিক থেকে? ভারত হলো, জানেন, আমাদের একটা দুর্ভাগ্য হয়ে গেছে কি জানেন, ভারতও বাংলাদেশের জঙ্গিদের প্রতি যথেষ্ট সফট। এইটা ভারতের একটা মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন, আপনার ভারত কি চায় বাংলাদেশে? প্রতিবেশী হিসাবে চাইবে যে এই দেশে জঙ্গিরা না থাকুক, কিন্তু ভারত দেখছে যে দিনের পর দিন জঙ্গিরা এই দেশে সবচেয়ে বেশি কার্যকর, প্রভাবশালী, ফলে জঙ্গিদের ব্যাপারে ভারতও খুব সাবধান। কিন্তু একটা জিনিস, বিডিআর এর রিপোর্ট আপনি যেহেতু বললেন, এই জায়গাটা আমার আসলে বলতে, মানে যে জিনিসটা বাংলাদেশের মানুষের স্মরণ রাখা উচিত, দেখুন, বাংলাদেশের বিডিআর এর যে যে হত্যাকাণ্ড হয়ে গেছে, এই হত্যাকাণ্ডটাকে আমাদের মানে জাতীয়ভাবে খুবই আপনার গুরুত্ব দিয়ে পুরা জিনিসটা দেখা উচিত এই জন্য যে বাংলাদেশের আমলা শ্রেণী, অর্থাৎ অফিসার শ্রেণী, কর্মচারী শ্রেণী, আমলা অনামলা শ্রেণী, এই জায়গাটা পৃথিবীতে বোধহয় কোথাও এতটা বিভেদ নাই সাধারণ মানুষের সাথে আমলাদের। হ্যাঁ, আপনার যারা নিজেদেরকে কর্মকর্তা মনে করে, তাদের সাথে যারা তাদের কর্মচারী, তাদের এই বিভেদটা পৃথিবীর কোথাও এত 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 নগ্নভাবে নাই। অর্থাৎ আপনার কোনো একটা মানুষ যদি একটা অফিস প্রধান হয়ে যেতে পারে, সে তার অধস্তন কর্মচারীগুলাকে এতভাবে মানসিকভাবে, দৈহিকভাবে না, মানে মানসিকভাবে, নানানভাবে এতভাবে পীড়িত করে না। বিডিআর এর মতো একটা, যারা সরকারি অফিসগুলা বা এই যে আমলাদের মানসিকতা বা নবাব শ্রেণীর মানসিকতা সম্পর্কে, বাংলাদেশের কর্তা শ্রেণীর মানসিকতা সম্পর্কে যারা জানেন,
তাদের এটা চিন্তা করতে কোনোই অসুবিধা নাই যে বিডিআর এর মতো এরকম আরো 2-4-10টা ঘটনা, সচিবালয় এরকম একটা ঘটনা বা যে কোনো একটা ছোটখাটো, আপনি জানেন কত মানুষ অফিস থেকে, ধরেন বসের অফিস থেকে বের হয়ে সে ওই বসটাকে মেরে ফেলতে চায়, পরে বাচ্চাদের কথা চিন্তা করে, বউয়ের কথা চিন্তা করে, বা বউ স্বামীর কথা চিন্তা করে, হ্যাঁ, বাবা মার কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে সে আর মারতে যায় না। অর্থাৎ আমাদের যারা মানে যারা শাসন করে অফিস আদালতে, তারা যে এত খারাপ মানুষ হয়ে যায়, এইটার একেবারে আপনার একটা জলজ্যান্ত বিস্ফোরণ ঘটেছিল বিডিআর এ। সেখানে এখন এই এই ফজলুর রহমান নামে বাংলাদেশের একেবারে নিকৃষ্ট এবং সবচেয়ে বদ্ধ উন্মাদদের একজন, এই রিপোর্ট দেওয়ার পরে, আপনার ভারতের কথা আমি পরে আসি, যে জিনিসটা এখানে চাপা পড়ে গেল, এই যে বিডিআর এর সিপাহীগুলা সাধারণ সৈনিকটা আর্মি অফিসারদের মেরেছে বিভিন্ন সময়ের ক্ষোভে, এদেরকে দিয়ে আপনার জুতা মোছানো হয়, এক একটা, আপনি যে কোনো আর্মি অফিসারের বাড়িতে গিয়ে দেখবেন 4-5টা কর্মচারী চাই, এই বিডিআর গুলাই। আপনি একটা পুলিশ অফিসারের বাড়িতে গিয়ে দেখেন, একটা একটা ছোটখাটো অফিসারের কত এই জেনারেল সিপাহী গুলাকে ওরা কর্মচারী হিসাবে ইউজ করে, এমনকি পুলিশেও। এই জিনিসগুলো একেবারে নবাবী আমল থেকে এসছে। এই জায়গাটা একটা অ্যাড্রেস করার সুযোগ ছিল এই বিডিআর এর এই 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 হত্যাকাণ্ডটাকে আপনার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে এর থেকে একটা শিক্ষা নেওয়ার যে সুযোগ ছিল, এই জঙ্গি এই ফজলুর রহমান এই শিক্ষাটার উপর একটা প্রলেপ ঢেকে দিছে যে সে সে এই এই ধরনের একটা ভুয়া বানোয়াট, এবং তাদের জঙ্গিরা যে জিনিসটা চায় যে ভারতকে সব সময় এই এই যুদ্ধের মধ্যে টেনে আনা, ভারতকে আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো। এইটা যে পুরো বানোয়াট অযৌক্তিক একটা জিনিস, এটা নিয়ে আমি বেশি বলতে চাই না। ইলিয়াস, ওই যে জঙ্গি ইলিয়াসও কিন্তু একটা ভিডিও বানিয়েছিল প্রতিষ্ঠিত করার জন্য যে এটা শেখ হাসিনা করিয়েছে, ভারত করিয়েছে। ওই ভিডিওটাও কিন্তু আমি দেখেছি যে ইলিয়াস সাধারণত যেই মানের ভিডিও তৈরি করে সেই মানের সে করতে পারে নাই।